বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। জানেন তো, যখন আমরা ভয়ের গল্প বলতে বসি তখন আমাদেরও একটা ভয় থাকে যে আজকে যে গল্পটা আমরা আপনাদের জন্য নিয়ে আসব সেটা অতি ভয়ানক হয়ে গেলে কিরকম হবে। তবে সেই গল্পটা কতটা ভয়ানক সেটা নির্ভর করে যারা শুনছেন তাদের উপরে। তাই আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি লেখিকা দেবশ্রী চক্রবর্তী পণ্ডিতের কলমে কাকতাড়ুয়া। শুনতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে বেশ ভালোই গরম পড়েছে। মাঠে মাঠে ধান পেকেছে। সকল চাষিরা খেতে ভীষণভাবে ব্যস্ত। রমেশ নারায়ণ কাকার ক্ষেতের দেখাশোনা করে। ছোটবেলায় তার বাবা মা মারা যাওয়ার পর এই কাকা কাকিমার কাছেই সে বড় হয়েছে। বলতে গেলে রমেশই হবে এই সমস্ত কিছুর উত্তরাধিকারী। নারায়ণ কাকা রমেশের উপরই বেশি ভরসা করেন। তার বয়স হয়েছে, সব দিকে খেয়াল রাখা তার পক্ষে সম্ভব নয়। তাই রমেশের উপর ভার দিয়ে তিনি এখন বেশ নিশ্চিন্ত। গ্রামে কয়েক বিঘা ধান জমি এবং ডাল তরি তরকারির ক্ষেত থেকে যা আয় হয় তাতে এই সংসারটা বেশ ভালোভাবেই চলে যায়। কাকা কাকিমার সংসারে রমেশ একেবারে নিজের ছেলের মতোই আদর পেয়ে এসেছে এতকাল। গ্রামের সকলে রমেশকে খুব মান্যিগণ্যি করে। যে কোনো পরামর্শের জন্য গ্রামের লোকেরা তার কাছেই ছুটে আসে। এই তো কিছুদিন আগের একটা ঘটনা। এই গ্রামেরই ছেলে, নাম সত্যেন, কি যেন একটা বিষয় নিয়ে রমেশের সাথে আলোচনা করতে এসেছিল। কিন্তু হঠাৎই সে রেগে গিয়ে রমেশকে অপমান করে। রমেশ অবশ্য তাকে ক্ষমা করে দেয়, কিন্তু এরপর থেকে সত্যেন রমেশের সাথে দেখা হলেও কথা বলেনি। রমেশ কখনো নিজে থেকে এগিয়ে গিয়ে কথা বলতে গেলে সত্যেন তাকে এড়িয়ে চলে যায়। এসব ছোটখাটো ঘটনা, অবশ্য রমেশের মনে তা কোনো বিশেষ ছাপ ফেলে না। তার বিস্তর কাজ। আজ ক্ষেতের থেকে ফিরে এসেই সে তার কাকাকে বলল, কাকাবু, পাখিগুলো বড় উৎপাত শুরু করেছে। ওদের জ্বালায় বুঝি এবার শস্যগুলো আর ঘরে তুলতে পারবো না। নারায়ণবাবু জবাব দিলেন, কয়েকটা কাকতাড়ুয়া নিয়ে নিলে কেমন হয় রে রমেশ? রমেশ সায় দিয়ে বলল, সেটা অবশ্য ঠিকই বলেছেন কাকাবাবু, আপনি চিন্তা করবেন না, আমি এদিকটা দেখছি। কয়েকটা কাকতাড়ুয়া আমি একাই বানিয়ে দিতে পারবো। নারায়ণবাবু বললেন, না রে রমেশ, তুই বানাতে গেলে অনেক সময় লাগবে। এক কাজ কর, ভোলাকে সঙ্গে নিয়ে সত্যেনের বাড়ি চলে যা। ওকে বলে রেখেছি, ও সব বানিয়ে দেবে। ঠিক আছে কাকা। রমেশ ভোলাকে ডেকে নেয়। এখানে ভোলার একটু পরিচয় দেওয়া যাক। ভোলা জন্ম থেকেই এখানে তার মায়ের সাথে থাকে, মামার বাড়িতে। লোকের মুখে ভোলা শুনেছে তার বাবা তার জন্মের 2 মাস আগেই মারা যাওয়ায় মামা তার মাকে এখানে এনে রেখেছিলেন। বাড়িতে এখন মামা আর তারা দুজন থাকে। মামা ব্রাহ্মণ মানুষ, গ্রামে তার অনেক যজমা। ভোলা রমেশের সাথেই ঘুরে বেড়ায়। সত্যেনের বাড়িতে গিয়ে তারা দেখল সেখানে আগে থেকেই অনেকগুলো কাকতাড়ুয়া বানানো রয়েছে। সত্যেন তাদেরকে একটা আলাদা জায়গায় রাখা 4টে কাকতাড়ুয়া দিয়ে বলল, কাকাবাবু বলে গিয়েছিলেন, তাই আলাদা করে বানিয়ে রেখে দিয়েছি। তোরা এসেছিস, ভালোই হলো।
নিয়ে যা এইগুলো। ভোলা আর রমেশ সত্যেনের বাড়ি থেকে কাকতাড়ুয়া নিয়ে এসে মাঠে রেখে দিয়ে আসে। এবার কিছুটা নিশ্চিন্ত, পাখিতে শস্যগুলো একেবারে নষ্ট করে দিচ্ছে। এবার অন্তত তাদের উৎপাত একটু হলেও কমবে। রমেশ ভোলাকে উদ্দেশ্য করে বলে, ভোলা, সব কটাকে ঠিক জায়গায় দাঁড় করিয়েছিস তো? হ্যাঁ রমেশ দা। রাতে আরেকবার ঘুরে দেখে আসবি। কোনোটা যদি পড়ে গিয়ে থাকে তাহলে সকালে উঠে দেখব সেই জায়গায় পাখিগুলো এসে সব নষ্ট করে দিয়েছে। আরে তুমি চিন্তা করো না দাদা, আমি ঠিক দেখে আসবো। রমেশ নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যায়। ভোলাও তার বাড়ির দিকে রওনা দেয়। পল্লীগ্রামের মাটিতে শাঁখের আওয়াজে ঝুপ করে সন্ধে নেমে পড়ে। সন্ধ্যের কিছু পরে ভোলা কাকতাড়ুয়াগুলো দেখার জন্য ক্ষেতের দিকে যায়। যাওয়ার সময় দুলে পাড়ার পরেশের সাথে তার দেখা হয়েছিল। এরপর সেখান থেকে ঘুরে এসে সকলের অগোচরে সে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। তার মা তাকে অনেকক্ষণ খেতে ডাকলেও সে নাকি কোনো সাড়াই দেয়নি। অনেক রাতে শোনা গেল পরেশ দুলে বাড়ি ফেরেনি। অনেকক্ষণ পর্যন্ত তার খোঁজ না পেয়ে বাড়ির লোক তাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে গ্রামের লোক যখন নদীর ধারে নারায়ণবাবুর খেতে এসে পৌঁছায়, সেইখানে পরেশের মৃতদেহ দেখতে পায়। গ্রামের লোকেরা দেখে তার মৃত শরীর থেকে কে বা কারা যেন মাংস খুবলে নিয়েছে। জায়গায় জায়গায় ক্ষত, যেন ধারালো কোনো কিছু দিয়ে খুঁচিয়ে দেওয়া হয়েছে। গ্রামের মানুষদের মধ্যে একটা চাপা গুঞ্জন শোনা গেল, হায় হায়, এটা কি হলো বলো দেখিনি? এ করলে, ইস, বেচারা পরেশ। আর কি করা যাবে? ওর বাড়ির লোককে খবর দাও। এই লাশটাকে এবারে শ্মশানে নিয়ে যেতে হবে, সৎকার করতে হবে তো নাকি? চলো চলো চলো, হ্যাঁ চলো চলো চলো। পূব আকাশে তখন ধীরে ধীরে সূর্য উঠছে। গ্রামের শ্মশানে পরেশ দুলের সৎকার করা হয়। লোকটা খুব হাসি খুশি থাকতে ভালোবাসত। খড়ে চাওয়া মাটির ঘরটিতে দরিদ্রতার ছাপ স্পষ্ট হলেও কিন্তু শান্তি ছিল। আর সেই বাড়িতে শুধুই শোকের ছায়া। সন্ধেবেলা চণ্ডী মণ্ডপে বসে সকলে গ্রামের এই বিপদের কথাই আলোচনা করছিল। নিতাই খুড়ো বললেন, গ্রামে যে কারো বিশ্বাস নেমে এলো জানি না, এমনটা তো বাপু আগে কখনো হয়নি। গ্রামেরই এক ছেলে রাখাল বলল, তা যা বলেছেন খুড়ো। পরেশদা ওই রাতে ক্ষেতের দিকে কি করছিল বলুন দেখি? পাশে বসে হারান বিড়িতে শুক টান দিচ্ছিল। সে বলল, হ্যাঁ গা, নিশিতে টেনে নিয়ে যায়নি তো? এইভাবে নানান জল্পনা চলতে লাগলো। সেদিন রাতটা নিরাপদেই কাটল। বিপদ ঘটল তার পরের দিন। সেদিন ভোরবেলা রমেশ ও ভোলা খেতে দেখাশোনা করতে গিয়েছিল। সেখানে গিয়ে তারা দেখে কাকতাড়ুয়াগুলোকে পরানো কালো জামার মধ্যে চাপ চাপ রক্তের দাগ লেগে রয়েছে। মোট 4টি কাকতাড়ুয়া রয়েছে সেখানে। সব কটাতেই এই রকম রক্তের দাগ দেখে রমেশ ভোলাকে বলল, এই ভোলা, এই দাগগুলো তো আগে ছিল না। হ্যাঁ দাদা, এ তো দেখে মনে হচ্ছে একেবারে তাজা রক্তের দাগ। বলে রমেশের একেবারে গায়ের কাছে ঘেঁষে এসে সে বলল,
দাদা গো, বড্ড ভয় করছে। কি হচ্ছে বলো দেখি সব? রমেশ বলল, আমিও তো ঠিক বুঝতে পারছি না রে। ঠিক করে আরেকবার দেখ দেখি, সত্যি রক্ত নাকি? ভোলা আরেকবার ভালো করে নিরীক্ষণ করে বলল, উম, হ্যাঁ দাদা, রক্ত, আমি ঠিক দেখেছি। তাড়াতাড়ি কাপড়গুলো খুলে নে, গ্রামের কেউ দেখার আগেই এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। ভোলা তাড়াতাড়ি সব কাকতাড়ুয়াগুলোর জামা খুলে নিল। সেগুলোকে ভালো করে পরিষ্কার করে শুকোতে হবে, তারপর আবার পরিয়ে দেবে কাকতাড়ুয়ার গায়ে। সন্ধে নাগাদ ভোলা আবারও খেতে এলো। সব জামাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। সে কাকতাড়ুয়াগুলোতে জামা পরাতে লাগলো, কিন্তু তার যেন মনে হতে লাগলো কাকতাড়ুয়াগুলো নিজের নিজের জায়গায় নেই। তবুও এই চিন্তাকে সে প্রশ্রয় দিল না। গ্রামে যা সব কাণ্ড ঘটছে তাতে এই রকম চিন্তা মনে আসাটাই স্বাভাবিক। প্রথম, দ্বিতীয়, হ্যাঁ, এই তৃতীয় কাকতাড়ুয়াকে জামা পরাতে গিয়ে ভোলার মনে হলো কাকতাড়ুয়াটার হাত দুটো যেন নড়ে উঠেছে। আতঙ্কিত হয়ে ভোলা পড়ি কি মরি করে বাড়ির দিকে ছুটে গেল। বাড়ি ফিরে সে অজ্ঞান হয়ে গেল। তার মামা ও মা বেশ চিন্তিত হয়ে পড়লেন। ভোলার চোখে মুখে জল ছেটাতে ছেটাতে তিনি বললেন, এই গ্রামে আর থাকবো না দাদা, তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। আমার একটাই ছেলে, ওর যদি কিছু হয় আমি কি নিয়ে বাঁচবো বলো তো? ভোলার মামা তার বোনকে বললেন, এখনই অত অধৈর্য হচ্ছিস কেন? ওর কথাটা একবার শুনি না। এখন তো ও কিছুই বলছে না। পঞ্চানন ডাক্তারকে খবর দিয়েছি, তিনি এসে কি বলেন আগে দেখি। আজকের রাতটা এমন করেই কাটবে বলে মনে হচ্ছে, দেখা যাক। পঞ্চানন ডাক্তার যখন এলেন তখন ভোলা ঘুমোচ্ছিল, গায়ে ধুম জ্বর। ডাক্তারবাবু ডাকলেন, ভোলা, বাবা ভোলা। ভোলা কোনো সাড়া শব্দ করল না। ডাক্তারবাবু আবার তাকে ডাকলেন, ভোলা, ওঠ ভোলা। এবারে সে চোখ খুলল। ভোলার এই অবস্থার খবর পেয়ে গ্রামের অনেকেই সেখানে এসেছিল। রমেশও সেখানে ছিল। সকলে দেখল ভোলার চোখ দুটো রক্তবর্ণ। ধীরে ধীরে সে উঠে বসল। ডাক্তার তার নাড়ি পরীক্ষা করতে গেলেন। এরপর যে কাণ্ডটা ঘটল সেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। আচমকাই ভোলা ডাক্তারের হাত দুটো শক্ত করে চেপে ধরল। ডাক্তারের বয়স হয়েছে, তার বিস্ফারিত চোখে আর কাঁপা কাঁপা শরীরে ভয়ের ছাপ স্পষ্ট। গ্রামের লোক সব ভয়ে এই দৃশ্য দেখছে। এরপর সে ডাক্তারের হাতে নখগুলোকে দিয়ে আঁচড় কাটতে শুরু করলো। ব্যথায় কোঁকিয়ে উঠল ডাক্তার। বাবা ভোলা, কি করছিস? গ্রামের কেউ এই ঘটনা দেখেও এগিয়ে আসতে সাহস পেল না। এরপরে ঘটে গেল সেই অবিশ্বাস্য কাণ্ড। ভোলা সেই সন্ধ্যের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোনো কথাই বলেনি। সে ডাক্তারের হাত দুটো ছেড়ে দিয়ে হাতের ইশারায় তাকে কাছে আসতে বলল। ডাক্তার ভাবল হয়তো সে কিছু বলতে চায়। এই ভেবে তিনি তার কান ভোলার মুখের কাছে নিয়ে যেতেই ভোলা খপ করে তার মাথাটা ধরে ফেলে এবং এক কামড়ে তার একটা কান টেনে কামড়ে ছিঁড়ে নেয়। তারপর দাঁত দিয়ে গজ গজ শব্দে সেটাকে চিবিয়ে খেতে থাকে।
হ্যাঁ, এই পৈশাচিক ঘটনা এত দ্রুত ঘটে যে গ্রামের মানুষ কিছুই করতে পারে না। কানের ছিঁড়ে নেওয়া জায়গাটা থেকে দরদর করে রক্ত পড়তে থাকে। ডাক্তারের সারা শরীর রক্তে ভেজা। কোনো রকমে প্রাণ নিয়ে দৌড়ে সেখান থেকে বের হয়ে যায় ডাক্তার পঞ্চানন। আর সাথে সাথেই ভোলা অচৈতন্য হয়ে বিছানায় পড়ে যায়। তার মুখে তখনও সেই কেটে নেওয়া কানের অংশ। আজকের ঘটনার সাক্ষী যারা, তারা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। ভোলার উপর যে কোনো অপশক্তি আশ্রয় করেছে এ কথা সকলেই বুঝতে পারল। ভোলার মা খুব কান্নাকাটি করতে লাগলেন। নিরীহ ছেলেটির এই রকম অবস্থা দেখে সবার খুব খারাপ লাগলো। একদিনে যেন ছেলেটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ভোলার শুশ্রূষা করে জ্ঞান ফেরানো হলো। সে তার মায়ের কাছ থেকে জল খেতে চাইল। মা চোখের জলে ভেসে যাচ্ছিলেন। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে জলের গ্লাসটা এগিয়ে দিলেন ছেলের দিকে। ভোলাকে একটু সুস্থ দেখে গ্রামের সকলে যে যার বাড়ি ফিরে গেল। সেদিন রাতে লোকের হইচইয়ের শব্দে রমেশের ঘুম ভেঙে যায়। সে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখে লণ্ঠন হাতে অনেক লোক ক্ষেতের দিকে চলেছে। তাদেরই মধ্যে একটি ছেলেকে ডেকে নিয়ে রমেশ জিজ্ঞেস করল, কি হয়েছে রে? এত রাতে গোলমাল কিসের? ছেলেটি বলল, দাদা, ভোলাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সবাই খুঁজতে বেরিয়েছি। তাই? আচ্ছা চল দেখি। নিশুতি রাত। সকলে ভোলার নাম ধরে ডাকতে ডাকতে চলেছে। সকলে ক্ষেতের ঠিক মাঝখানে এসে দাঁড়িয়েছে। অনেকগুলো লণ্ঠনের আলোয় যত দূর পর্যন্ত দেখা যায় সেখানে ভোলার চিহ্ন মাত্র নেই। অনেকক্ষণ ডাকাডাকির পরও যখন কোনো সাড়া পাওয়া গেল না, তখন সকলে হতাশ হয়ে বাড়ির দিকে ফিরতে লাগলো। নদীর ধার দিয়ে বাড়ি ফেরার পথে কাকে যেন একটা দেখা গেল। কয়েকজন লোক সেদিকে ছুটে যেতে লোকটি কুঁজো হয়ে পালিয়ে গেল। তারা দেখল নদীর ধারে সেই ভাঙা ঘাটে একটা আধ খাওয়া নরমন্থ, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। দুপাশে গালের অংশ খুবলে খাওয়া। গ্রামের সকলে লণ্ঠনের আলোয় একটা জিনিস খুব ভালো করে দেখতে পেল। এই মাথার এক পাশের কানটি যেন ছিঁড়ে নেওয়া হয়েছে। কারোর আর বুঝতে বাকি রইল না এই আধ খাওয়া মাথাটা কার। ডাক্তার পঞ্চানন মুখুজ্জে। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে যে যার বাড়ির দিকে ছুটতে লাগলো। রমেশ কিন্তু গেল না। সে ওই কাটা মাথার সামনেই দাঁড়িয়ে রইল। গ্রামে এই রকম ঘটনা ঘটানোর মতো মানুষ রয়েছে এ কথা ভেবেই সে শিউরে উঠল। হঠাৎ কি মনে হতে সে ডাক্তারের বাড়ির দিকে ছুটে গেল। এরপর বাড়ির বাইরে থেকে সে ডাক্তারের নাম ধরে ডাকতে লাগলো। তখনও ভোরের আলো ফোটেনি, অথচ ডাক্তারের বাড়ির দরজা হাঁ করে খোলা। রমেশ অনেকক্ষণ ডাকাডাকির পর ডাক্তারবাবুর বড় ছেলে সদানন্দ বেরিয়ে এলো। বলল, কি রমেশ, তুমি এত রাতে? কারো কোনো বিপদ হয়েছে বুঝি? বিপদ তোমার বাড়িতেই হয়েছে সদাদা। আর ডাক্তার কাকা কোথায়? বাবা তো নিজের ঘরেই আছেন, কানে খুব ব্যথা। বাড়িতে আসার পরও অনেকক্ষণ ছটফট করছিলেন।
দাঁড়াও, একবার দেখে আসি। সদানন্দ তাড়াতাড়ি বাবার ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ঘরে কেউ নেই। সে দ্রুত বাড়ির আশেপাশে একবার দেখে আসে। না, ডাক্তার বাবুকে কোথাও দেখতে পাওয়া গেল না। এবার সদানন্দ অত্যন্ত আতঙ্কিত হয়ে তার ছোট ভাই মতিকে ডেকে তোলে। মতি ও সদানন্দ দুইজনে লণ্ঠন নিয়ে রমেশের সাথে ডাক্তারের খোঁজে বাড়ি থেকে বের হয়ে যায়। রমেশ কিন্তু তখনও তাদের আগের ঘটনার কিছু জানায়নি। তার উদ্দেশ্য এটাই জানা ছিল যে এই বাড়ির লোকেরা এই সম্পর্কে কিছু জানে কিনা। তারা তিনজনে নদীর দিকে যাওয়ার রাস্তাটা ধরে। হঠাৎ পথের ধারে জঙ্গলের ভিতরে একটা আওয়াজ শুনতে পায় তারা। নিশুতি রাত, পাশেই শ্মশান, মাঝে মাঝে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। সদানন্দ বলল, ও কিছু না, শেয়াল বা কুকুর হবে হয়তো। পাশে থাকা সদানন্দের ভাই মতি বলল, শেয়াল কুকুর হলেও একবার ভিতরে ঢুকে দেখা দরকার। চারিদিকে যা ঘটছে, কোনো অবিশ্বাস্য কিছু হয়তো থাকতে পারে। রমেশ এই কথায় সায় দিয়ে বলল, ঠিকই বলেছ মতি, চলো ভেতরে গিয়ে দেখি। লণ্ঠনটা উঁচু করে তারা সকলে মিলে সেই শব্দ অনুসরণ করে জঙ্গলের ভিতরে ঢুকতে লাগলো। সেই শব্দটা তাদের পায়ের শব্দ পেয়েই বোধ হয় হঠাৎ থেমে গেল, আর তারা শুনতে পেল পাতার ভিতরে খচমচ শব্দ করে কি যেন একটা ছুটে পালিয়ে গেল। তারা যখন সেখানে পৌঁছল, দেখল একটা মুন্ডুহীন মৃতদেহ। পাশে একটা গাছ কাটার কুল রক্ত মাখা অবস্থায় পড়ে আছে। মুন্ডুটা শরীরের ধারে কাছে কোথাও নেই, কিন্তু পরনের জামা কাপড় দেখে বুঝতে অসুবিধে হলো না এই মৃতদেহটা কার। পেটের কাছে খানিকটা অংশ গর্ত হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে সেখানে যেন কেউ হাত ঢুকিয়ে ভিতরের মাংস বের করে নিয়ে খেয়েছে। মতি আর সদানন্দ কান্নায় ভেঙে পড়ল। রমেশের চোখেও জল চলে এলো। কান্না ভেজা গলায় সে বলল, ডাক্তারবাবুর মাথাটা নদীর ধারে পড়ে রয়েছে। আমাদের গ্রামে এরকম যে কেউ করতে পারে সেটা ভাবতেই পারছি না। সকলে মিলে নদীর ধারে ছুটে গেল। সেই মাথার খুলিটা কয়েকটা শিয়াল জিভ দিয়ে চেটে চেটে রস সাধন করছিল। রমেশ ও মতি দৌড়ে এসে তাদের তাড়িয়ে দিতে আধ খাওয়া মাথাটা দেখা গেল। মতি সেই রক্ত মাখা মাথাটা পরম যত্নে নিজের হাতে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়ল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, আমার বাবার সাথে এরকম কেন হলো রমেশ দা? আমার বাবা তো কারোর ক্ষতি করেনি। তিনি বিনা পয়সায় অনেকের চিকিৎসা করেছেন, তার সাথে এমন কেন হলো? কেন এমন হচ্ছে তা তো বলতে পারবো না ভাই, তবে যে সব করছে তাকে এখন খুঁজে বের করতেই হবে। ধর থেকে মাথা আলাদা করে দেওয়া কোনো জন্তুর কাজ নয়। ভোরের আলো ফুটে উঠছে, চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। পঞ্চানন ডাক্তারের দেহটা নিয়ে আসা হলো। নদীর পাশেই শ্মশান, সেইখানে
মুন্ডু ও দেহ সৎকার করা হলো। এদিকে ভোলা বাড়ি ফিরে এসেছে কাল রাতে। তার মা দাওয়ায় হেলান দিয়ে বসেছিল। অসুস্থ ছেলেটা বাড়ি ফেরেনি এই চিন্তায় তিনি সারা দিন সারা রাত কেঁদে চলেছে। রাত শেষে তার চোখ লেগে যাওয়ায় তিনি দাওয়ার উপরে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিলেন। তার ঘুম ভাঙে একটা আওয়াজে। কেউ যেন পাতার উপর দিয়ে শব্দ করে বাড়ির ভিতরে ঢুকছে। সেইভাবেই ভয়ে আড়ষ্ট হয়ে সেখানে বসে রইলেন তিনি। অন্ধকার চারিদিক। তিনি দেখলেন একটি ছেলে কুঁজো হয়ে বাড়ির ভিতরে ঢুকলো। তারপর আস্তে আস্তে দাওয়ার উপর দিয়ে হেঁটে ভোলার ঘরের ভিতরের দিকে চলে গেল। ভোলার মা চোখ মুখ মুছে উঠে দাঁড়ালেন। ভয়ে ভয়ে তিনিও সেই ঘরে ঢুকলেন। ঘরে একটা লণ্ঠন জ্বলছিল। তিনি দেখলেন সেই ছেলেটি ভোলা। তার সারা গায়ে কাদা, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, পরনের জামাতেও রক্তের দাগ। সে গভীর ভাবে বিছানায় ঘুমোচ্ছে। ভোলার মা কাঠ হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। এইসব কি হচ্ছে? এত রক্ত কেন তার ছেলের জামায়? তিনি দাদাকে গিয়ে সব কথা জানালেন। মুখুজ্জে মশাই বললেন সকাল পর্যন্ত অপেক্ষা করতে, তারপর দেখা যাবে। সকালেই ভোলাকে ঘুম থেকে তুলে তাকে ভালো করে স্নান করানো হলো। তার জামা কাপড় ফেলে দেয়া হলো অনেক দূরের এক জঙ্গলে। মুকুজ্জে মশাইয়ের বাড়ির সামনে একটা গরুর গাড়ি দেখা গেল। কিছুক্ষণের মধ্যেই তারা রওনা দিলেন। গ্রামের মানুষ উৎসুক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। বিকেলে গ্রামে একটি সভা ডাকা হলো। ভোলার পরিবার ছাড়া গ্রামের আর সকলেই সেখানে উপস্থিত। রমেশ বলল, আমি কিছুতেই বুঝতে পারছি না কে এসব করছে। মতি বলল, আমার বাবার এরকম মর্মান্তিক মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। গ্রামবাসীদের মধ্যে শিবুও ছিল। সে বলে উঠল, এইভাবে হলে তো আমাদের সবাইকে একদিন মেরে ফেলবে। এর কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাদের। রমেশ তাকে থামিয়ে দিয়ে বলল, আমি বলি কি, একবার আমাদের গ্রামের উত্তরে যে পরম সিদ্ধ সাধু বাবা আছেন তার কাছে আমরা সকলে মিলে গেলে কেমন হয়? উনি নিশ্চয়ই কোনো রাস্তা বলে দিতে পারবেন। সকলে রমেশের কথায় সায় দিয়ে সেখানে যেতে রাজি হলো। গ্রামের উত্তরে তারা যখন পৌঁছল তখন সন্ধে ঘনিয়ে এসেছে। সাধু বাবা গভীর ধ্যানে মগ্ন। সকলে গ্রামের ঘটনা বলা বলি করতে লাগলো। এত লোকের কথা শুনে তিনি ধ্যান ভেঙে চোখ মেলে তাকালেন। তারপর বললেন, কি চাই? মুক্তি চাই বাবা, মুক্তি চাই। এবার রমেশ এগিয়ে এসে গ্রামের বিপদের কথা বর্ণনা করতে সাধু বাবা তাকে থামিয়ে দিয়ে বললেন, জানি, আমি সব জানি। তুই তো সেই মানুষ যে এই গ্রামে বিপদ ডেকে এনেছিস। সকলে রমেশের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। এমনকি রমেশ নিজেও বিস্ময়ে হতবাক হয়ে গেল। সাধু বাবা ব্যাপারটা বুঝতে পেরে বললেন, তুই হয়তো না জেনে এই কাজটা করেছিস, তবে শুনে রাখ, ওই কাকতাড়ুয়া মন্ত্রপুত। রাতের বেলা এক ভয়ানক অপশক্তি প্রকাশ ঘটে ওই কাকতাড়ুয়াগুলোর মধ্যে।
ভোলাকেও সেই অপশক্তি গ্রাস করেছে। কারোর মুখ দিয়ে কোনো কথা বের হলো না, শুধু একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। নিস্তব্ধতা ভেঙে শিবু বলল, ডাক্তার আর পরেশের মৃত্যুও কি? সাধু বাবা গম্ভীর স্বরে বলে উঠলেন, হ্যাঁ, সব কিছুই সেই অপশক্তির প্রভাবেই হচ্ছে। যত দ্রুত সম্ভব ওগুলোকে ক্ষেতের থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা কর, আর সেগুলোকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার ব্যবস্থা কর। তাহলেই সেই অপশক্তি কিছুটা বিনষ্ট হবে। তবে আমি আবারও বলছি, অপশক্তির সম্পূর্ণ বিনাশ কিন্তু ঘটবে না। তার কারণ কেউ একজন নিজের শরীরে এই ধরনের অপশক্তি বয়ে নিয়ে বেড়াচ্ছে। এই কথা শুনে সকলেই সকলের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখল। শিবু আবার বলল, কিন্তু এই শক্তি এলো কোথা থেকে? সাধু বাবা সকলকে চমকে দিয়ে বললেন, সত্যেন সত্যেন তন্ত্র সাধনা করে। লোক চক্ষুর আড়ালে রাতের অন্ধকারে শয়তানের আরাধনা করে ওই সত্যেন। আর সেই তন্ত্র শক্তির মাধ্যমে এই কাকতাড়ুয়াগুলোর মধ্যে সে অপশক্তির চালান করেছে। এবার রমেশকে জিজ্ঞেস করলেন, রমেশের ওপরে তার পূর্বের একটা রাগ রয়েছে, সেই থেকেই এই কাজ করছে সে। আমি ঠিক বলছি তো রমেশ? রমেশের কাছে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। দিন কয়েক আগে সত্যেনের সাথে তার একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু সে কথা রমেশ মনেও রাখেনি। কিন্তু সত্যেন মনে রেখেছে। শুধু সে একটা সুযোগের অপেক্ষায় ছিল, যেখানে সারা গ্রামের লোকের কাছে রমেশকে অপমানিত করতে পারে। অবশেষে তার কাছে সুযোগ এসেও গেল। নারায়ণ কাকা কয়েকটা কাকতাড়ুয়া বানানোর জন্য তাকে বলে এসেছিলেন, এবং এটাও বলেছিলেন যে রমেশ এসে নিয়ে যাবে এবং সেদিনই খেতে গিয়ে এগুলোকে রেখে আসবে। সত্যেন তখনই মনে মনে ছক কষে ফেলেছিল যে কাকতাড়ুয়াগুলোতে খেতে রাখার পর থেকে সেই অপশক্তির কাজ শুরু হবে এবং দীর্ঘদিন ধরে সেই হত্যালীলা দেখতে থাকবে গ্রামের মানুষ, এবং বুঝতে পারবে রমেশ কাকতাড়ুয়া নিয়ে আসার পর থেকে গ্রামে একটার পর একটা সাংঘাতিক ঘটনা ঘটে চলেছে। ফলে গ্রামের সকলে মিলে রমেশকেই বদনাম করবে, অপমান করবে। এটাই ছিল সত্যেনের একমাত্র ইচ্ছা। রমেশ রেগে গিয়ে বলল, আমি সত্যেনের উপর যথাযথ শাস্তির ব্যবস্থা করব। আমার ওপর প্রতিশোধ নিতে গিয়ে সে এতজন গ্রামবাসীর জীবন নিয়ে খেলা করেছে। গ্রামের লোকেরা তাকে শান্ত করে বলল, দেখো বাবা রমেশ, সে না হয় হবে খুন। এখন এই অভিশপ্ত কাকতাড়ুয়াগুলোকে পুড়িয়ে দেবার ব্যবস্থা করি, চলো। এই বলে সকলে সাধু বাবাকে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে সেখান থেকে চলে গেল। সেদিনই সব কাকতাড়ুয়াগুলোকে সাধু বাবার কথা মতো শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। কুণ্ডুলি পাকানো ধোঁয়ার মধ্যে থেকে এক বিভৎস মূর্তি ফুটে ওঠে। সকলে বিস্ফারিত চোখে সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ওঠে। এরপর হাওয়ায় মিলিয়ে যায় সেই মূর্তি। এই ঘটনার কয়েকদিন পরে ভোলা তার মা ও মামার সাথে গ্রামে ফিরে আসে। তাকে দেখে মনে হয় এখন সে বেশ সুস্থ। আগের কোনো কথাই তার মনে নেই। আগের কোনো কথা তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি তো ভোলা,
তাই সব ভুলে যাই। তারপর হি হি করে হাসতে হাসতে বাড়ির দিকে চলে যায়। শোনা যায়, যেদিন ভোলার পরিবার এই গ্রামে আবার ফিরে আসে, তার পরদিন রাতেই সত্যেনের অপঘাতে মৃত্যু হয়। কোথাও কিছু নেই, অথচ সে তার ঘরের বিছানায় রক্তশূন্য হয়ে মরে পড়ে রয়েছে। সেই সাদা শরীরটা দেখলে গায়ে রক্ত জল হয়ে যায়। তার গলার কাছে দুটো গর্ত, কেউ যেন তার গলায় দাঁত বসিয়ে শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে। গ্রামের লোকেরা বলা বলি করছিল, এই অন্যের ক্ষতি করলে কি হয় দেখলে তো? সত্যের নিজেই নিজের মৃত্যুকে ডেকেছিল। হ্যাঁ, তুই ঠিক বলেছ, ওরাম কেউ করে। ঝামেলা হয়েছে তা বলে মন তো বুতো কাকতারুয়া। ছ্যা 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 ছ্যা। গ্রামে এখন আর কোনো মৃত্যুর ঘটনা শোনা যায় না, কিন্তু হাঁস মুরগি চুরি যাওয়ার ঘটনা প্রায়শই ঘটতে লাগলো। সাধু বাবার কাছে রমেশ আরো একদিন গিয়েছিল। অনেকক্ষণ সাধুর পায়ের কাছে বসে থাকে সে, পরম শান্তি এই চরণ তলে। সাধু বাবা চোখ মেলে তাকালেন, তারপর তার মাথায় হাত রাখলেন। রমেশ বলল, বাবা, গ্রামে এখন আপনার আশীর্বাদে সব মোটামুটি ভালোই আছে। তবে প্রত্যেক দিন হাঁস মুরগি চুরি হয়ে যাওয়ার ঘটনায় আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। এর কি উপায় করব বুঝতে পারছি না। লোকচক্ষুর আড়ালে কে এই অনিষ্ট করছে কিছুতেই ধরতে পারছি না তাকে। যে অনিষ্ট করেছে সে এই গ্রামেরই একজন, তাকে চিনতে পারা খুব সহজ নয়। তবুও একটা উপায় আমি বলতে পারি। দেখবি তার কপালে মাছের কাঁটার মতো একটি চিহ্ন রয়েছে। রমেশ অনেকক্ষণ চিন্তা করেও এরকম কারোর কথা মনে করতে পারল না। সেদিন সে সাধু বাবাকে প্রণাম করে বাড়ি ফিরে এলো। এরপর রাস্তা ঘাটে যার সাথেই দেখা হতে থাকলো, তারই কপালে সে সন্দেহের দৃষ্টিতে দেখতে লাগলো। এই ঘটনাটা তাকে এমন করে দিল যে কাউকে দেখলেই সে ছুটে এসে তার কপাল লক্ষ্য করত আর বলতো, কই দেখি দেখি, মাছের কাঁটার মতো কিনা, দেখি দেখি দেখি, কই কই। লোকে ভাবতে লাগলো সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনা রমেশের মস্তিষ্ককে বিকৃত করে দিয়েছে। কয়েকদিন পর ভোলা আর শিবু সকালবেলায় ক্ষেতের ধারে বসেছিল। ভোলা বলল, রমেশদা কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। যার সাথে দেখা হয় কপালের দিকে তাকিয়ে কি যেন খোঁজে। শিবু বলল, এমন ভালো মানুষটা কি হলো জানি নে। এ গ্রামে আর থাকবো না রে। এদিকে সবার বাড়ি থেকে হাঁস মুরগি চুরি হয়ে যাচ্ছে, রমেশ দা এরকম হয়ে গেল, গ্রামে পরপর কতগুলো ঘটনা ঘটে গেল। এই অভিশপ্ত গ্রামে আর মন লাগে না রে ভোলা। ভোলা উত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, আচ্ছা শিবুদা, কাঁচা মাংস খেয়েছো কখনো? খেয়ে দেখো, দারুণ লাগে। এই কথা বলে সে কিছু মাত্র বিলম্ব না করে সেখান থেকে উঠে চলে গেল। ভোলা যেদিকে চলে গেল সেই পথের দিকে বিস্ফারিত চোখে চেয়ে রইল শিবু। হঠাৎ তার মনে হলো রমেশের কথা। রমেশ তার কপাল লক্ষ্য করে বলে ওঠে,
কই 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 দেখি 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 মাছের মাছের কাঁটার মতো কিনা, কই দেখি মাছের কাঁটার মতো কিনা। এরপরে শিবুর শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে যায়। কার একটা কপালে মাছের কাঁটার মতন দাগ সে দেখেছে একটু আগে। যার কপালে সে এই দাগ দেখেছে সে আর কেউ নয়, এই গ্রামেরই ছেলে। তার নাম ভোলানাথ মুখুজ্জে। ভয়, প্রতিহিংসা, প্রতিশোধ, এই কারণে আমাদের সমাজের মধ্যে সৃষ্টি হয় দ্বন্দ্বের, এবং এর থেকেই জন্ম নেয় অপশক্তি। শুনছিলেন দেবর্ষী চক্রবর্তী পণ্ডিতের কলমে কাকতাড়ুয়া। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অর্পণ। বিভিন্ন চরিত্রে তাপস, রাজদীপ, অভিষেক, অর্পণ এবং প্রিয়া। এই রকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে।